হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসের আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা বিপিএসসি টিআরই 3.0 এবং বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা রেগুলার ক্লাস জানো তারা প্রত্যেকেই এটা জানো যে আমরা বেশ কয়েকদিন ধরে বিপিএসসি টিআরই 1.0 থেকে বিপিএসসি টিআরই 3.0 এ সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করছি। এখন আমরা জিকে জিএস এর জিওগ্রাফি পেপার নিয়ে আলোচনা করব। আজকে এটা ক্লাস নম্বর 9 হচ্ছে, অর্থাৎ এর আগে আমরা জিকে জিএস এর ওপর 8খানা ক্লাস অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা সেট 3 করব, অর্থাৎ দুটো সেট জিকে জিএস এর ওপর আমরা করে ফেলেছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে অথবা এই ভিডিও ডেসক্রিপশন ফলো করে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই করে নাও, কারণ যে কোনো পরীক্ষাকে তোমরা ক্র্যাক করতে গেলে প্রিভিয়াস ইয়ার অতি গুরুত্বপূর্ণ। কারণ প্রিভিয়াস ইয়ারই তোমাকে তোমার জার্নি অফ পথটা এবং লেভেল অফ ইয়ার প্রিপারেশান সবটাই তোমাকে নির্ধারিত করে দেয়। চলো আজকে জিকে জিএস এর জিওগ্রাফি পেপারটা নিয়ে আমরা আলোচনা করব। জিওগ্রাফি পেপার আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা টিআরই 2.0 এ 15/12/2023 একটা সেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, প্রথম প্রশ্নটা কি বলা রয়েছে দেখো, অ্যাজ পার জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যারেঞ্জড দ্য ফলোয়িং ফিজিওগ্রাফিক ইউনিট অফ ইন্ডিয়া ইন অ্যাসেন্ডিং অর্ডার। প্রথমেই বলে রাখি, বিপিএসসি পরীক্ষা বিভিন্ন লেভেল অনুযায়ী হয়, অর্থাৎ 6 to 8, 9, 10, 11, 12। এটা আমরা 11-12 এর একটা পেপার নিয়েছি। 11-12 অর্থাৎ পেপার 2 যারা পরীক্ষা দেবে তাদের যে জিকে জিএস পার্ট সেইটা আমি এর আগে সিলেবাস আলোচনা করেছিলাম। সেই সিলেবাসে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল জিকে জিএস পার্টের সিলেবাস হবে মাধ্যমিক লেভেলের, কিন্তু কোশ্চেনের লেভেল হবে তোমার ন্যূনতম যোগ্যতার ভিত্তিতে। অর্থাৎ যারা 11-12 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ন্যূনতম পোস্ট গ্র্যাজুয়েশন, অতএব পোস্ট গ্র্যাজুয়েট লেভেলেরই তোমাদের প্রশ্নটা হবে। প্রশ্নের লেভেল দেখে তোমরা আন্দাজ করতে পারছো। এবারে বলে রাখি, এই কোশ্চেনটা অর্থাৎ এই জিকে জিএস পার্টের যে কোশ্চেন সেটা সবার ক্ষেত্রে সমান হয়। তুমি সায়েন্স থেকে দাও, আর্টস থেকে দাও বা কমার্স থেকে দাও, প্রত্যেকের জন্য কিন্তু একই। অর্থাৎ ধরে নাও তোমরা যারা 15/12/2023 এই দিনে পরীক্ষা হচ্ছে, এই দিনে যাদের পরীক্ষা হচ্ছে সেটা তোমার মানে এই সেটটা যে পরীক্ষা হয়েছে এটা ফিজিক্সের হয়েছিল, হিস্ট্রির হয়েছিল, জিওগ্রাফির হয়েছিল, পলিটিক্যাল সায়েন্সের হয়েছিল অ্যান্ড কেমিস্ট্রির হয়েছিল। এই দিন একই দিনে এই সমস্ত পরীক্ষা করেছিল। প্রত্যেকটা সেট ঘেঁটে দেখেছি, জিকে যে পার্টটা সেটা কিন্তু সবার ক্ষেত্রেই সমান দেয়া হয়েছে। জিএস এর পার্টের সবার কোশ্চেন সেম থাকবে, শুধু নিজের পেপারের কোশ্চেন আলাদা হয়ে যাবে, কিন্তু লেভেল কিন্তু একই থাকবে। এই নয় যে তুমি সায়েন্সের বলে তোমাকে একটু হালকা দেবে বা লেভেল কম দেবে, সেরকম কিন্তু বিপিএসসিতে হয় না। দেখে নাও প্রথম প্রশ্নটা, অ্যাজ পার জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফিজিওগ্রাফিক ইউনিট অফ ইন্ডিয়া অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বলা হয়েছে বিভিন্ন ফিজিওগ্রাফিক যে ইউনিটগুলো দেওয়া হয়েছে। 1 নম্বরে দেওয়া আছে সেন্ট্রাল হাইল্যান্ড অর্থাৎ মধ্যের উচ্চভূমি, গ্রেট প্লেন মধ্যের বৃহত্তর সমভূমি, অপশান সি হচ্ছে কোস্টাল প্লেন অর্থাৎ উপকূলীয় যে সমভূমি, 4 নম্বর দেওয়া আছে নর্দার্ন মাউন্টেন। এটাকে দেখো অপশানে বিভিন্ন সিরিয়াল নম্বর অনুযায়ী তোমাদের দেওয়া রয়েছে, 3-2, 3-1-2, 4, 1-3-2 এইভাবে। তা তোমাদের আগে এই কোশ্চেনটা সলভ করতে গেলে যেটা জানতে হবে, এদের যে কভার এরিয়া কত পার্সেন্ট সেটা তোমাদের বুঝতে হবে। আমরা যদি দেখি এই 4টে অঞ্চলের মধ্যে নর্দার্ন মাউন্টেন অর্থাৎ মাউন্টেন এলাকাটা ভারতের এরিয়ার মধ্যে সবচেয়ে কম পার্সেন্ট অবস্থান করছে। দেখো এখানে যদি আমি ডিসকাস করে দিই, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে মাউন্টেন এরিয়াটা অকুপাই করে রয়েছে 10.6% এবং হিল এরিয়া 18.5%, প্ল্যাটিউ এরিয়া যেটাকে আমরা হাইল্যান্ড বলছি সেটা 27.7%, আর প্লেন এরিয়া সবচেয়ে বেশি রয়েছে 43.2%। এবার এই প্লেন এরিয়াটা এখানে দুটো ভাগে ভাগ রয়েছে। কিরকম? একটা হচ্ছে গ্রেট প্লেন আর একটা হচ্ছে কোস্টাল প্লেন। এবার গ্রেট প্লেন আর কোস্টাল প্লেন এরিয়াকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারবো কোস্টাল এরিয়াটার এরিয়া সবচেয়ে বেশি।
মানে কোস্টাল প্লেনের এরিয়াটা বেশি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্লেন, আর প্লেনের মধ্যে কোস্টাল প্লেনটা সবচেয়ে বেশি, এবং তারপর প্ল্যাটু, এবং সর্বশেষে রয়েছে মাউন্টেন। চলো আমরা আমাদের কোশ্চেনটা সলভ করি। তাহলে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম, নর্দার্ন মাউন্টেন এরিয়া এটা সবচেয়ে কম। আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। অ্যাসেন্ডিং মানে বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং মানে বড় থেকে ছোট। তাহলে বড়দের কোশ্চেনটা সলভ করলে যেটা পাবো, কোস্টাল প্লেনটা সবচেয়ে বেশি রয়েছে, তাহলে 3 নম্বরটা এক। তারপরে রয়েছে সেন্ট্রাল হাইল্যান্ড, এবং তারপর রয়েছে গ্রেট প্লেন, এবং সর্বশেষে নর্দার্ন প্লেন। তাহলে অপশন অনুযায়ী অপশন এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে তোমরা কোশ্চেনের লেভেলটা বুঝতে পারছো, এই কোশ্চেনগুলো করতে গেলে তোমাদের কতটা এফোর্ট দিতে হবে। রাত 9টায় প্রতিদিন তোমরা এই কঠিন কঠিন সাবজেক্টগুলো, জিওগ্রাফির বিভিন্ন হার্ড টপিকগুলো নিয়ে আমি রাত 9টায় প্রতিদিন রাত 9টায় একটা স্পেশাল ক্লাসের আয়োজন করেছি। এখন আমাদের সেখানে বিহার জিওগ্রাফির পেপারটা চলছে, অর্থাৎ বিহারের জিওগ্রাফির পার্টটা আমি করাচ্ছি। সেটা শেষ হলে বা তার মাঝে মাঝেই আমি এই ধরনের টপিকগুলো নিয়েও আলোচনা করব। তার সাথে ম্যাথ থাকবে, অন্যান্য সাবজেক্টও থাকবে, অর্থাৎ থিওরিটিক্যাল পেপার, তার সাথে এমসিকিউ, ডিটেলস আলোচনা থাকবে 9টার সময়। তাই তোমরা 9টার ক্লাসটা রেগুলার সবাই দেখো, এবং ক্লাসটা অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিও। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্ন যেটা এসেছিল এটাও দেখো একটু ডিফিকাল্ট। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং রেঞ্জ ফ্রম নর্থ টু সাউথ সিকোয়েন্স অফ দেয়া রয়েছে দেখো, লাদাখ, কারাকোরাম, পীর পাঞ্জাল এবং জাসকর। এবার এই যে পর্বতগুলোকে তোমাকে বলা হয়েছে নর্থ থেকে সাউথ। আমরা জানি ওপরের দিকটা নর্থ আর নিচের দিকটা সাউথ। এবার নর্থ থেকে সাউথের দিকে তোমাকে সাজাতে বলা হয়েছে। আর এই পর্বতগুলো যদি তোমরা মানচিত্র অনুযায়ী না জানো, তাহলে কখনোই এই কোশ্চেনটা করতে পারবে না। তার জন্য আমরা সরাসরি মানচিত্রে চলে যাই। দেখো মানচিত্রে যদি আমরা লক্ষ্য করি, জুম করলে তোমরা দেখতে পাবে সবার প্রথমের অংশটাতে দেখতে পাচ্ছ, এই অংশটাতে রয়েছে তোমাদের কারাকোরাম পর্বত রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ। তারপরে রয়েছে দেখো জাসকর এই জায়গাটাতে, এবং এখানে রয়েছে পীর পাঞ্জাল। তাহলে আমরা সর্ব উত্তর দিকে দেখতে পাচ্ছি কারাকোরাম, তারপর দেখতে পাচ্ছি জাসকর, তারপর দেখতে পাচ্ছি পীর পাঞ্জাল, এইখানটা দেখতে পাচ্ছি আমরা লাদাখ রেঞ্জ। এবার আমাদের প্রশ্নে কি বলা রয়েছিল, কোন কোন অপশন দেওয়া রয়েছে দেখো, এখানে কারাকোরাম, লাদাখ, এবং তাহলে দেখো সবার উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি, সবার উপরের দিকে এই অংশটা দেখো, সবার উপরের অংশটা যদি দেখতে পারি, কারাকোরাম পর্বত সৃষ্টি হচ্ছে পুরো এই জায়গাটা থেকে। তাহলে আমরা সবার উপরে এই পয়েন্টটা দেখো, মানচিত্রের এই জায়গাটাতে কেটু অবস্থান করছে, কেটু সবার উত্তর দিকে। তারপর রয়েছে লাদাখ, তারপর রয়েছে জাসকর, এবং তারপর রয়েছে পীর পাঞ্জাল। নর্থ থেকে সাউথে দিকে সাজালে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কারাকোরাম পর্বতটা সবার উপরের দিকে রয়েছে, মানে নর্থে রয়েছে। তাহলে এখানে অপশন অনুযায়ী কি হয়ে যাবে, প্রথমে হবে কারাকোরাম, তারপরে হবে লাদাখ, তারপরে হবে জাসকর, এবং সর্বশেষে হবে পীর পাঞ্জাল। তাহলে এখানে আমরা অপশন অনুযায়ী পাবো 2, 1, 4, 3, 2, 1, 4, 3। কোন অপশনটা রয়েছে দেখো, 2, 1, 4, 3, অপশন বি। তাহলে এখানে বি অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। 57 নম্বর প্রশ্নটা দেখো, ডিউরিং দ্য মনসুন সিজন ইন ইন্ডিয়া মোস্ট অফ দ্য সাইক্লোন হ্যাভ দেয়ার অরিজিন। বেশিরভাগ সাইক্লোনটা কোন অক্ষাংশের মধ্যে অবস্থান করে বা সৃষ্টি হয়? অপশন এ দেখো, বিটুইন 8 ডিগ্রি নর্থ টু 13 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। অপশন বি, বিটুইন 10 ডিগ্রি নর্থ টু 15 ডিগ্রি ল্যাটিটিউড। অপশন সি, 16 ডিগ্রি নর্থ থেকে 21 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে আমরা জানি মনসুন যখন সৃষ্টি হয়, অর্থাৎ বর্ষাকালে, সেই সময় যে সাইক্লোনগুলো সৃষ্টি হয় বেশিরভাগই কিন্তু 10 থেকে 15 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 58 নম্বর প্রশ্নটা দেখো,
হুইচ অফ দ্য ফলোইং এরিয়া ইজ নট ল্যান্ডসাইড প্রন এরিয়া? ল্যান্ডসাইড প্রন এরিয়া কোনটি নয়? অপশান এ ওয়েস্টার্ন ঘাট, অপশান বি ইস্টার্ন ঘাট, অপশান সি হিমালয়ান রেঞ্জ, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এখানে যদি আমরা ল্যান্ডসাইড প্রন এরিয়াটা দেখি তাহলে তোমরা দেখতে পাবে, দেখো সবুজ অংশটা, এই সবুজ কালারের অংশটা নন ল্যান্ডসাইড প্রন এরিয়া, এবং যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ল্যান্ডসাইড হয়। তাহলে আমরা ল্যান্ডসাইড দেখতে পাচ্ছি হিমালয়ের যে পাদদেশ বরাবর সেই অঞ্চলটাতে। আর কোন অঞ্চলটাতে আমরা দেখতে পাবো? আর দেখতে পাবো উত্তর পূর্ব দিকের অংশটাতে, পশ্চিমবঙ্গের অংশটাতে, এবং ভারতের যে দক্ষিণ পশ্চিম অংশ সেই এলাকাটাতে অত্যধিক হারে ল্যান্ডসাইড হয়। তাহলে আমরা এই অংশটাতে আমরা কোন পর্বত দেখতে পাই? আমরা এই অঞ্চলটাতে দেখতে পাই পশ্চিমঘাট পর্বতমালা, এদিকটাতে দেখতে পাই পূর্বঘাট পর্বতমালা। তাহলে পূর্বঘাট পর্বতমালার অবস্থানটা কিন্তু এই অঞ্চলটাতে সর্বাধিক হচ্ছে। পশ্চিমঘাট পর্বত, হিমালয়ের পাদদেশ, তারপর রয়েছে তোমার উত্তর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল, এখানে ল্যান্ডপ্রন এরিয়া। তাহলে কোনটা ল্যান্ডপ্রন এরিয়া নয়? দেখো অপশন অনুযায়ী আমাদের কি হবে, দেখো অপশন অনুযায়ী আমাদের ইস্টার্ন ঘাটটা কিন্তু ল্যান্ডসাইড এরিয়া নয়, ইস্টার্ন ঘাটটা আমাদের ল্যান্ডসাইড এরিয়া হবে না। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কারণ ওয়েস্টার্ন ঘাটে আমরা দেখলাম ম্যাক্সিমাম ল্যান্ডসাইডটা হয় ওয়েস্টার্ন ঘাটে, তারপর হিমালয় রিজিয়নে কিছুটা হয়, একদমই হয় না সেটা হচ্ছে ইস্টার্ন ঘাট এরিয়াটাতে। তাহলে অপশন বি। নেক্সট দেখো 59 নম্বর প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোইং কোস্ট অফ ইন্ডিয়া, হুইচ অফ দ্য ফলোইং কোস্ট অফ ইন্ডিয়া ইন মোস্ট অ্যাফেক্টেড বাই ভায়োলেন্ট ট্রপিক্যাল সাইক্লোন? ট্রপিক্যাল সাইক্লোন প্রবলভাবে ক্ষতিগ্রস্ত করে ভারতের কোন উপত্যকা বা কোন উপকূলে? অপশন এ মালাবার উপকূল, অপশন বি করমণ্ডল উপকূল, অপশন সি কোঙ্কণ উপকূল, অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, আর অপশন ই নান অফ দ্য অ্যাবভ। তা এটা জানতে গেলে আমাদের বুঝতে হবে এই উপকূলগুলো কোন কোন এলাকায় অবস্থান করছে। মালাবার উপকূল যদি আমরা দেখি, করমণ্ডল উপকূল আর কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল গয়ার উপকূলটাকে বলা হয় কোঙ্কণ উপকূল। এবার আমরা যদি করমণ্ডল বলি, করমণ্ডল তামিলনাড়ুর এলাকাটাকে বা তামিলনাড়ুর উপকূলটাকে আমরা করমণ্ডল উপকূল নামে জানি। এই করমণ্ডল উপকূলেই সব মানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, অর্থাৎ মৌসুমী বায়ুর আগমনের সময় এবং মৌসুমী বায়ুর ফেরার সময় দুবার বৃষ্টিপাত হয়। তো দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই করমণ্ডল উপকূলকে বলা হয়। মালাবার উপকূল, মালাবার উপকূল তোমার ভারতের পশ্চিম দিকের যে জেলাটা অর্থাৎ কেরল উপকূলটাকে আমরা মালাবার উপকূল বলি, কেরল। চলো আমাদের যদি সাইক্লোনের গতিটা দেখা হয় তাহলে আমরা দেখব বেশিরভাগই সাইক্লোন কোথায় সৃষ্টি হয়? বেশিরভাগ সাইক্লোন এই বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর সৃষ্টি হয়। এবার বঙ্গোপসাগর থেকে তাদের গতি সোজা ভারতের পূর্ব দিকের উপকূলে এসে আক্রান্ত হচ্ছে। তাহলে পূর্ব দিকের উপকূলে, ওই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে বেশি আক্রান্ত হয়। তাহলে পূর্ব দিকের উপকূল এখানে কোনটা দেয়া ছিল? আমরা জানি তামিলনাড়ুর উপকূল, এই জায়গাটা হচ্ছে করমণ্ডল উপকূল। তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সবচেয়ে কোনটা হলো? করমণ্ডল উপকূল। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? করমণ্ডল উপকূল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, করমণ্ডল উপকূল। চলো নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক। 60 নম্বর প্রশ্নটা দেখো, when running water cut through the clay soil and make deep channel they led to? যখন প্রবাহিত জল অর্থাৎ বৃষ্টির জলধারা প্রবল বেগে প্রবাহিত হয় তখন মাটির ওপর যে খাদ আকারের গর্তের সৃষ্টি করে তাকে আমরা কি ক্ষয় বলবো? অপশন এ গালিক ইরোশন, অপশন বি সিট ইরোশন, অপশন সি ডিফরেস্টেশন, অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশন ই নান অফ দ্য অ্যাবভ। আমরা প্রত্যেকে জানি ডিফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষচ্ছেদন, এটা তো হবেই না। এবার সিট ক্ষয়, সিট ক্ষয় মানে হচ্ছে মৃত্তিকার ওপরের স্তরের পাতলা একটা ক্ষয়কে বলা হয় সিট ক্ষয়। আর এখানে বলা হচ্ছে ডিপ যে একটা চ্যানেল তৈরি করছে, তাহলে ডিপ চ্যানেল তৈরি করে একমাত্র গালি ইরেশন বা খাত ক্ষয়ের। 61 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিসিভ হেভি রেইনফল ইন দ্য মান্থ অফ অক্টোবর অ্যান্ড নভেম্বর? অক্টোবর নভেম্বর মাসে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটাকে বলা হয়? করমণ্ডল উপকূল। কারণ
মৌসুমী বায়ু প্রত্যাবর্তন কালে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রবল হারে বৃষ্টিপাত হয়। তা করমণ্ডল উপকূল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছ রিটার্নিং মনসুনটাকে দেখা হয়েছে। মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করে তখন এই অঞ্চলটার ওপর দিয়ে অর্থাৎ সমুদ্রের ওপর দিয়ে আসে। তা সমুদ্রের ওপর দিয়ে এই অংশটা দিয়ে আসার ফলে এখানে জলীয় বাষ্প অত্যধিক হারে সংগ্রহ করে। জলীয় বাষ্প অত্যধিক হারে সংগ্রহ করার ফলে যখনই করমণ্ডল উপকূলে আসে সেখানে পর্বতে ধাক্কা খেয়ে এই বৃষ্টিপাতটা ঘটায়। তাই করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয়, এক যাওয়ার সময় আর দুই আসার সময়। 62 নম্বর প্রশ্ন দেখো, কাল্টিভেশন অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ইজ কল্ড। ফল এবং শাকসবজি চাষকে আমরা কি বলি? অপশন এ ফ্লোরিকালচার, অপশন বি এগ্রিকালচার, অপশন সি হর্টিকালচার, অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশন ই নান অফ দ্য অ্যাবভ। আমরা জানি ফল চাষ এবং ভেজিটেবল চাষ এই দুটোকে আমরা একসাথে কি বলবো? হর্টিকালচার। হর্টিকালচারকে উদ্যান কৃষি যেটাকে বলা হয়, সেখানে আমরা শাকসবজির পাশাপাশি ফলমূলের চাষ করে থাকি। এবার ফ্লোরিকালচার কি? ফ্লোরিকালচার শুধুমাত্র ফ্লাওয়ারের চাষ হলে, শুধুমাত্র ফ্লাওয়ারের চাষ হলে আমরা ফ্লোরিকালচার বলি। এবং শুধুমাত্র যদি ফ্রুটসের চাষ হয় তখন আমরা তাকে পোমাম কালচার বলি। পোমাম কালচার, পোমাম কালচার বলা হয় শুধুমাত্র ফ্রুটসের চাষকে। আর এছাড়া আর একটা কোশ্চেন আছে, মৌমাছি প্রতিপালনকে কি বলা হয় বা মৌমাছি চাষকে কি বলা হয়? সেটাকে বলা হয় এপি কালচার। সেটাকে বলা হয় এপি কালচার। তা এই ছিল আজকের সেটের টোটাল 8টা প্রশ্ন। তোমরা কোশ্চেনের লেভেলটা বুঝতে পারছো। আমরা ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, তোমরা কোশ্চেনের লেভেলগুলো বুঝতে পারছো, এই ধরনের তোমরা প্রিপারেশন করো এবং আমাদের চ্যানেলটা ফলো করে রাখো, তাহলে তোমরা অবশ্যই সমস্ত ধরনের কোশ্চেনের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। 2.0 এর কোশ্চেনগুলো আলোচনা করছি, এর 4 থেকে 5টা সেট রয়েছে, সমস্তটাই আলোচনা করে দেবো। এরপর আমরা 1.0 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাই টোটাল কমপ্লিট তোমরা প্রিভিয়াস ইয়ার এই চ্যানেলে পেয়ে যাবে এবং তার সাথে উইথ ডিসকাশন পাবে যে হার্ড টপিকগুলো রয়েছে। তো সমস্ত পিডিএফ গুলো কালেক্ট করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর সর্বশেষে ডেসক্রিপশনের মধ্যে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।